হ্যালো বন্ধুরা, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য যে ফর্ম দেওয়া হয় সেই ফর্মটা ফিল আপ করবেন। তো গাইজ, আমি ফর্মটা নিয়ে এসেছি এবং আমি এটা অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কীভাবে আপনারা এটা নিজেরাই পূরণ করতে পারবেন। 2 পৃষ্ঠার ফর্ম হয়, ঠিক আছে। তো আমি 2 পৃষ্ঠায় অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটা নিজেরাই ফিল আপ করতে পারবেন অন্যের সাহায্য ছাড়াই। তো বন্ধুরা, দেখে নিন, প্রথমেই লেখা রয়েছে যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, একটা স্ট্যাম্প সাইজের ফটো, রঙিন ফটো এখানে আপনাদের আঠা দিয়ে লাগাতে হবে। দেন তারপর ক বিভাগে রয়েছে, দেখো ক দিয়ে লেখা রয়েছে ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশান, ঠিক আছে। ফার্স্ট রয়েছে নাম ইংরেজির বড় হাতের অক্ষরে লেখায়, স্পষ্ট লেখাই রয়েছে। তো আপনার নামটা এখানে, যিনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছেন তার নামটা ইংরেজির বড় হাতের অক্ষরে লিখে নিতে হবে। দেন নাম পর্চা অনুযায়ী বাংলায়, অর্থাৎ রেকর্ডে আপনার যেরকম নাম রয়েছে সেইভাবে বাংলায়টা এখানে আপনাকে লিখতে হবে। তারপর বাসস্থানের ঠিকানা, অর্থাৎ আপনার যেখানে আপনি বসবাস করছেন, থাকছেন, সেই বাসস্থানের ঠিকানাটা। ফার্স্ট রয়েছে গ্রাম, তো যিনি আবেদনকারী সেই আবেদনকারীর গ্রামের নাম। তারপর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম। দেন তারপর পোস্ট অফিস, তো আপনাদের যে আবেদনকারী সেই তার পোস্ট অফিসের নামটা, এবং ব্লক অফিসের নাম, ব্লক যেখানে রয়েছে সেই ব্লকের নাম। তারপর থানা, অর্থাৎ আপনাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নামটা। তারপর জেলা, অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম। এইখানে টোটালিটা বাংলায় লিখবেন এই পার্টটা, বাসস্থানের ঠিকানা। তারপর এখানে নিচে রয়েছে দেখো পিতা বা স্বামীর নাম, অর্থাৎ আবেদনকারী যদি বিবাহিত মহিলা হয়ে থাকে সেই ক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে। আর আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে, পুরুষ বা এমনি মেয়ে হয়ে থাকে, তাহলে সেখানে তার বাবার নামটা এখানে লিখতে হবে পিতার জায়গায়, ঠিক আছে। এখানে একটা রয়েছে দেখুন পিন নাম্বার, এই পিন নাম্বার হচ্ছে পোস্টাল 6 সংখ্যার পিনকোডটা এখানে আপনাদের লিখে নিতে হবে। তারপর রয়েছে জন্ম তারিখ, অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ। তো আবেদনকারীর জন্ম তারিখটা এখানে লিখে নিও, প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, ঠিক আছে, এই অনুযায়ী। তারপরে বয়সটা এখানে লিখবে যে 1/1/2024, অর্থাৎ এই বছরের জানুয়ারির মাসের 1 তারিখ পর্যন্ত বয়স কত হচ্ছে সেই অনুযায়ী এইখানে বয়সটা লিখে নেবে। দেন লিঙ্গ, অর্থাৎ জেন্ডার, পুরুষ হয়ে থাকলে পুরুষে টিক দেবে, আবেদনকারী মহিলা হয়ে থাকলে মহিলাতে টিক দেবে, বা অন্যান্য হয়ে থাকলে অন্যান্যতে টিক দেবেন। তারপর শ্রেণী, সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণী। তো আবেদনকারীর শ্রেণী যেটা সেটা এখানে টিক দিয়ে দেবেন, অর্থাৎ আমি যেহেতু জেনারেল সেই জন্য সাধারণে টিক দিয়েছি, এবং এসটি যারা হবে তার তপশিলি জাতি, তপশিলি উপজাতিতে টিক দেবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর, তো এখানে একটা আপনাদের মোবাইল নম্বর লিখে দিতে হবে, এবং কি লেখা রয়েছে দেখে নাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তাহলে যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে অ্যাড রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাদের লিখতে হবে। তারপর রয়েছে এখানে বিকল্প মোবাইল নম্বর, অল্টারনেট যদি মোবাইল নাম্বার আপনারা দিতে চান তাহলে এখানে বিকল্প মোবাইল নাম্বারটা লিখে দিতে পারেন। তারপর এখানে উপরে রয়েছে দেখো কৃষকের ধরন, অর্থাৎ কী ধরনের কৃষক, মালিক, বর্গাদার না পাট্টাদার। যদি নিজের জমি হয়ে থাকে তাহলে এই মালিকে টিক দিয়ে দেবেন। তারপর রয়েছে আধার কার্ড নাম্বার, আবশ্যিক, মানে আধার কার্ড নম্বরটা আপনাকে এখানে দিতেই হবে। তাহলে এখানে আপনার যে আধার কার্ড, যিনি আবেদনকারী সেই তার আধার কার্ডের নাম্বারটা, যে 12 সংখ্যার আধার কার্ড নাম্বার হয় সেই নাম্বারটা এখানে লিখে নেবেন। দেন তারপর ভোটার কার্ড, এটাও লেখা রয়েছে যে আবশ্যিক, অর্থাৎ ভোটার কার্ডের যে এপিক নম্বর সেই এপিক নম্বরটা এখানে আপনাদের দিতেই হবে। তো যিনি আবেদনকারী সে তার ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা এখানে লিখে নেবেন। তারপরের খ বিভাগে রয়েছে দেখো এখানে কৃষি জমির তথ্য, অর্থাৎ যে কৃষি জমিটা আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছেন যে কৃষি জমির বেসিসে, সেই কৃষি জমিটার তথ্য এখানে আপনাকে দিতে হবে। ফার্স্ট ক্রমিক নম্বর, অর্থাৎ যদি আপনার আলাদা আলাদা জায়গায় বা আলাদা আলাদা মৌজায় জমি থেকে থাকে সেই জন্য ক্রমিক 1 2 3 দিয়ে আপনি লিখতে পারেন। তো ফার্স্ট রয়েছে জেলা, অর্থাৎ আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলার নাম। তারপর হচ্ছে যে জেলায় আপনার জমি রয়েছে সেই জেলার নাম। তারপর হচ্ছে এখানে ব্লক, যে ব্লকের আন্ডারে আপনার জমিটি রয়েছে সেই ব্লকের নাম। তারপর মৌজা, যে মৌজার আন্ডারে জমিটি রয়েছে সেই মৌজার নাম, এবং জেএন নম্বর, সেই আপনার যে মৌজার জেএন নম্বর হয় সেই রেকর্ডের, সেই জেএন নম্বরটা এখানে লিখতে হবে। তারপর খতিয়ান নম্বর,
রেকর্ডের যে খতিয়ান নম্বর সেই খতিয়ান নম্বরটা এখানে লিখতে হবে। তারপর চাষযোগ্য জমির পরিমাণ একরে, অর্থাৎ আপনার যে চাষযোগ্য জমি যেটার বেসিসে আপনি কৃষক বন্ধু অ্যাপ্লাই করছেন সেই চাষযোগ্য জমির পরিমাণটা একরে এখানে লিখে নিতে হবে। ঠিক আছে। তারপর যদি আপনার যদি আরও অন্য কোনো মৌজাতে বা অন্য কোনো খতিয়ানে জমি থাকে, সেই তার খতিয়ান নম্বরটা দিয়ে তো এই জমির পরিমাণটা লিখে এখানে মোট করে যোগ করে মোট চাষযোগ্য জমির পরিমাণটা একরে লিখে নিতে পারেন। ঠিক আছে। যেহেতু আমার একটা দাগ নম্বরই রয়েছে সেই জন্য আমি একটাই লিখেছি, এবং মোট চাষযোগ্য জমির পরিমাণ এইটা সেটা আমি এখানেও লিখে নিয়েছি। তারপরে খুব গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে ব্যাংকের তথ্য, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটা আপনাকে দিতে হবে। ফার্স্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নাম স্পেলিং রয়েছে সেইভাবেই এখানে লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম লিখে নেবেন, পুরোটা ক্যাপিটালে লিখবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে নেবেন। তারপর আইএফএসসি কোড, যে ব্রাঞ্চের ব্যাংকের আইএফএসসি কোড হয় সেই আইএফএসসি কোডটা এখানে লিখে নেবেন। আর ব্যাংকের নাম, অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে হয়ে থাকে এসবিআইতে তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে নেবেন, পাঞ্জাব ব্যাংকে হয়ে থাকলে পাঞ্জাব ব্যাংক লিখে নেবেন। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে নেবেন। তারপর ব্রাঞ্চের নাম, অর্থাৎ আপনার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা এখানে, ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে। তারপর অ্যাকাউন্টের ধরন, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, তো সেভিংস অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেভিংস অ্যাকাউন্টে টিক দেবেন, এবং কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকলে কারেন্ট অ্যাকাউন্টে টিক দেবেন। তারপর ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংক পাসবইয়ের ফটোসহ, আচ্ছা মানে এটার সাথে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে জেরক্স করে ব্যাংকের সংযুক্ত নথি বা ব্যাংকের পাসবইয়ের জেরক্স। ঠিক আছে, ফার্স্ট পেজে। তো এই ব্যাংকের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এটা আপনারা একটু ভালো করে ফিল আপ করবেন। তারপর রয়েছে নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য, নমিনি। ঠিক আছে, তো নমিনির নাম, প্রথমে আপনি নমিনির নাম দিয়ে দেবেন, আপনি যাকে নমিনি করতে চান। তারপর আবেদনকারীর সাথে তার সম্পর্ক, এবং আবেদনকারীর সাথে সেই নমিনির যে সম্পর্ক সেটা লিখে দেবেন। যদি পিতা পুত্র হয়ে থাকে বা পিতা পুত্র লিখে নেবেন, যদি দাদাভাই হয়ে থাকে দাদাভাই লিখে নেবেন। ঠিক আছে, আপনার নমিনির সাথে যা সম্পর্ক সেইটা এখানে উল্লেখ করবেন। তারপর নমিনির পিতার নামটা এখানে লিখে নেবেন। এবারে নমিনি যদি বিবাহিত মহিলা হন তাহলে তার স্বামীর নামটা এখানে লিখে নেবেন। তারপর জন্ম তারিখ, এখানে নমিনি যিনি থাকবেন সেই নমিনির জন্ম তারিখটা এখানে লিখতে হবে। দেন বয়স, তার নমিনির যে বয়সটা 1/1/2024 অনুযায়ী ক্যালকুলেট করে বের করে নেবেন, এবং সেই বয়সটা এখানে লিখে নিতে হবে। এবারে নমিনির অভিভাবকের নাম, নমিনির বয়স যদি 18 বছরের নিচে হয়, নমিনির বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে সেই নমিনির অভিভাবকের নাম প্রয়োজন হবে। ঠিক আছে, না হলে এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো এখানে লেখা রয়েছে যে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি, অর্থাৎ আমি অন্য কোনো জায়গায় আর কৃষক বন্ধুর জন্য আবেদন করিনি। তারপর উপরোক্ত কৃষি জমি আমি যেনার কাছ থেকে আমি কৃষি জমিটি পেয়েছি সেই তার নামটা এখানে লিখতে হবে, এবং কিভাবে পেয়েছি, উত্তরাধিকার না কিনেছি, ক্রয় না উপহার না দান না অন্যান্য, আপনি যেভাবে পেয়ে থাকবেন জমিটা সেইভাবেটাই লিখবেন। অর্থাৎ আমি যেহেতু উত্তরাধিকারী পেয়েছি সেই জন্য আমি উত্তরাধিকার লিখেছি। আপনি যদি কিনে থাকেন তাহলে ক্রয় এখানে লিখতে হতো। এবং তার বিবরণ, অর্থাৎ তার যদি কেবি আইডি থাকে তাহলে কেবি আইডিটা লিখতে হবে, এবং ভোটার কার্ড নম্বর, যার কাছ থেকে নিয়েছেন বা যার কাছ থেকে উত্তরাধিকার পেয়েছেন সে তার ভোটার আইডি নম্বর এবং আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। আর বিশেষ কিছু নেই। এবং আর এখানে নিচে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যিনি আবেদনকারী কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করছেন সে তার সই। ঠিক আছে, এই ছিল ফার্স্ট পেজ, আর এখানে কিছু নেই। এবং একটা সেকেন্ড পেজ রয়েছে এই ফর্মের সাথে, আগে যেটা দেওয়া হতো না এখন নতুন দিচ্ছে আর কি, এনএক্সআর বি। ঠিক আছে, এখানেও তেমন বিশেষ কিছু নেই। ফার্স্ট রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র। প্রথমে আমি এখানে নিজের নামটা লেখা রয়েছে বড় হাতের ইংরেজি হরফে, মানে বড় হাতের ইংরেজি অক্ষরে লিখতে হবে এখানে। তারপর তার পিতার নাম লিখে নেবেন। তারপরে গ্রাম, সেম টু সেম আগেরটাই আমরা যেভাবে লিখেছিলাম আগের ফর্মে, গ্রামের নামটা। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, যদি টাউনে শহরে বসবাস করে থাকেন তাহলে সেই পৌরসভার নাম, পৌর এলাকার নাম। তারপর ব্লকের নাম, তারপর থানার নাম, তারপর জেলার নাম, যে জেলাতে বসবাস করছেন। ঠিক আছে, এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক যদি হয়ে থাকেন তাহলে আমি মালিকে টিক দেবেন, বা নথিভুক্ত রায়তির ওয়ারিশন যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন, নথিভুক্ত বর্গাদারের বা ভাগচাষী যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন। জমি এত একর চাষযোগ্য জমি
যার বিবরণ নিচে দেওয়া হলো। যতটা আপনার চাষযোগ্য জমি সেই পরিমাণটা এখানে লিখে নেবেন একরে। তারপর এখানে সেম আগের প্রসেসই, যে জমিটি আপনার কোন ব্লকে রয়েছে, কোন মৌজাতে রয়েছে, তার জেন নম্বর কত, খতিয়ান নম্বর কত এবং কত দাগে আপনার জমিটি রয়েছে সেই দাগ নম্বর দিয়ে এবং চাষযোগ্য জমির পরিমাণটা কত সেটা একরে এখানে লিখে নেবেন। তারপর দেখো এখানে লেখা রয়েছে একটা আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি। যেটি বা যেগুলি প্রযোজ্য সেখানে টিক দিন। তো আপনার যে নথিগুলো আপনি জমা দিবেন এগুলো পড়ে করে সেইটা আপনি টিক দিয়ে দেবেন। প্রথমে রয়েছে পর্যায় নথিভুক্ত ব্যক্তির নাম, পর্যায় যদি হয়ে থাকে সেই পর্যায় নথিভুক্ত ব্যক্তির নামটা লিখতে হবে এবং নাম এবং রায়তির সঙ্গে সম্পর্কটা রায়তির সঙ্গে এখানে লিখতে হবে আপনাকে। তারপর যদি বর্গাদার হয়ে থাকেন বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নামটা এখানে লিখতে হবে এবং সেই জমির খতিয়ান নম্বরটা এখানে লিখতে হবে। তারপরে নিবন্ধীকৃত দলিল নম্বর, আপনার যে দলিল বা রেকর্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর মিউটেশন সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই মিউটেশন সার্টিফিকেটটা দিতে হবে এবং এখানে টিক দিতে হবে। এবং মিউটেশন সার্টিফিকেট যদি না থেকে থাকে তাহলে মিউটেশন সার্টিফিকেটের জন্য যে আবেদনপত্র সে আবেদন করেছিলেন সেই আবেদনের রসিদটা দিলেও চলবে। তারপর কৃষি জমির পাট্টা, তারপর বন বিভাগের পাট্টা কৃষিকাজের জন্য এবং যদি অন্যান্য কোনো নথি থাকে সেটার বিবরণটা এখানে লিখে দিতে হবে। তো যেটাতে আপনি টিক দেবেন, যেটা আপনার রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য ডকুমেন্টস, সেই ডকুমেন্টস যেটাতে আপনি টিক দেবেন সেই ডকুমেন্টসটার জেরক্স আপনাকে ফর্মের সাথে জমা দিতে হবে। তারপর একটা ছোট্ট ডিক্লারেশন দেওয়া রয়েছে, এটা আপনি পড়ে নিতে পারবেন চাইলেও, যে এত দ্বারা ঘোষণা করছি যে উপরের উল্লেখিত তথ্যসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো সময় কোনো তথ্য অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়েই নিজে থেকে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকিব। যদি সেই অর্থ ফেরত দিতে না পারি সেক্ষেত্রে বেঙ্গল পিডিআর আইন 1913 অনুযায়ী অথবা বিবেচনা মত যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। অর্থাৎ যদি আমি কোনো ভুল ডকুমেন্টস দিয়ে থাকি তার জন্য আমি নিজেই দায়ী এবং তার জন্য যা আমার টাকা পেয়ে থাকবো সেটা আমাকে ফেরত দিতে হবে বা যা আমাকে বলা হবে সেই অনুযায়ী আমার সাজা পেতে হবে। তারপর এখানে স্থানের নামটা লিখে দেবেন। তারপর তারিখ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে দেখুন আবেদনকারীর স্বাক্ষর, এখানে যিনি আবেদনকারী সেই আবেদনকারীর স্বাক্ষরটা এখানে লিখে নেবেন, স্বাক্ষর বা আঙুলের ছাপ, ঠিক আছে। তারপর চালু মোবাইল নম্বর, অর্থাৎ কৃষক বন্ধু রিলেটেড পরবর্তী আপডেট যাতে আপনি SMS-এর মাধ্যমে পেয়ে থাকেন তার জন্য আপনাকে একটা চালু মোবাইল নম্বর দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের বলে রাখি যে এর সাথে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। ফার্স্ট আপনাদের এগুলো লাগবে যে ফটো, 1 কপি ফটো লাগবে, সেটা প্রথমে আপনাদের ফর্মের ফার্স্টেই রয়েছে যে এখানে আপনাদের ফটোটা আঠা দিয়ে লাগাতে হবে। দেন ভোটার কার্ডের জেরক্স, তারপর আধার কার্ডের জেরক্স, তারপর ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, নাম ইত্যাদি লেখা থাকবে। পরে যে জমির আপনি কৃষক বন্ধু আবেদন করছো সেই জমির ল্যান্ডের রেকর্ড বা দলিল। তারপর হচ্ছে মোবাইল নম্বর, একটা সক্রিয় মোবাইল নম্বর আপনাকে দিতে হবে যাতে আপনার পরবর্তী আপডেট SMS-এর মাধ্যমে পেয়ে থাকেন। তারপর জমিদাতা বা বিক্রেতার ভোটার কার্ড বা মৃত্যু শংসাপত্র, অর্থাৎ আপনি যার কাছ থেকে জমিটা পেয়েছেন সেই দাতা হিসাবে পেয়ে থাকুন বা জমিটি কিনে থাকুন সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার, বা যদি সেই ব্যক্তি মারা যান তাহলে তার মৃত্যু শংসাপত্র অর্থাৎ মৃত্যু সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।